প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে, এটাও একটা চিরাচরিত কমপ্লেন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরোর। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন দিতে হবে। তো 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন দিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে, লিড টাইম আমরা বলি। ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা, সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে বড় জোর। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য। বাট আপনাদেরকে কনফার্ম করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল, তার চেয়ে অনেক বেশি খরচ হয়। এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি। আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বাট তাদের মধ্যে ভালো লোকও আছেন, খারাপ লোকও আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে। এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব, যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা, ক্যাটাগরি সি হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন, অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান, তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার একটা উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম, স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক? বললো, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব পুরনো বন্ধু। তো আমি সাথে সাথে বললাম, স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি? বলে, যা লাগে আমাকে করতে বলো, আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরও ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন। এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে, যেখানে ইউএই এর আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন আমি প্রস্তাব দিইনি, বিকজ আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি। আমরা ওনার মাধ্যমে আগামী মাস 2-এর মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লাস্ট, এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই। আমাদের যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজনেরটা হয়েছে 87 জন
ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের অলরেডি 87 জনের সাথে যারা ফিরে এসছেন, আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি। বাংলাদেশের আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে আমাদের একটা ওয়েজ বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমইটি আছে, যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে, তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। ওএসএল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারে না, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন 1 টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে, এই লক্ষ্যে আমরা কাজ করবো। এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর একটা কর্মবাজারে যেটা বলেছেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই। যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো। তো এটা আমরা চেষ্টা করব, আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে। তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে, পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি, চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। তাহলে 17,000 প্লাস জলের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে। আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল, যাওয়ার কথা ছিল, তাদেরকে টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে।
সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব।